আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। আজকে তার প্রথম পর্ব। তো আজকের পর্বে আমি আলোচনা করব এই ব্যাংক সমন্বয় বিবরণীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেই বিষয়গুলো জানতে পারলে তুমি খুব সহজেই ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো সমাধান করতে পারবে। এর জন্য কি করতে হবে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে বুঝতে হলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনেকের অনুরোধের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম, কারণ এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই একটি অঙ্ক আসে। আর এই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং মজার একটি অধ্যায়। যদি তুমি খুব সহজেই মাথায় রাখতে পারো তাহলে খুব সহজে অল্প সময়ে এই ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো সমাধান করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসো এই ব্যাংক সমন্বয় বিবরণীটা কে প্রস্তুত করে, কারণ এই নৈর্ভিত্তিকটা অনেক বেশি আসে তোমাদের পরীক্ষায়। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে আমানতকারী। কে প্রস্তুত করে? আমানতকারী। এবার আসো, আমানতকারী কে? আমানতকারী হচ্ছে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুলবে, যারা ব্যাংকে হিসাব খুলবে তারা হচ্ছে ব্যাংকের নিকট আমানতকারী। এবার আসো, সমন্বয় শব্দের অর্থ কী? সমন্বয় শব্দের অর্থ হচ্ছে মিলকরণ। এবার এই মিলটাকে আমরা দুইভাবে করি, হয় যোগ করে মিল করি আর না হয় বিয়োগ করে মিল করি। তো প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে তোমাকে দুইটা বই সম্পর্কে জানা লাগবে। এই দুইটা বইয়ের নাম কি? একটা হচ্ছে নগদান বই, আরেকটা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই। তো একটু লক্ষ্য করো, আমি দেখিয়ে দিতেছি তোমাদেরকে। তো একটা হচ্ছে নগদান বই, আমি এই জায়গায় লিখলাম নগদান বই। তো এই নগদান বই সম্পর্কে তোমাকে জানা লাগবে। এবার আসো আরেকটা বই, সেটা হচ্ছে পাস বই। পাস বই অথবা ব্যাংক বই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নগদান বই এবং পাস বই এটা কে প্রস্তুত করে? মনে রাখতে হবে, আমরা যখন ব্যাংকে হিসাব খুলব, হিসাব খোলার সাথে সাথে আমি বাসায় বসে আমি নিজে যে হিসাবটা প্রস্তুত করব এটা হচ্ছে নগদান বই। এই জন্য আমরা লিখি যে নগদান বই কে প্রস্তুত করে? আমানতকারী। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমি ব্যাংকে হিসাব খুলব, কি খুলব? ব্যাংকে একটা হিসাব খুলব। তো দেখো, আমি এই জায়গায় লিখলাম একটা ব্যাংক হিসাব। তো মনে করো এই ব্যাংক হিসাবটা খোলার পরে আমি নিজে বাসায় যে হিসাবটা প্রস্তুত করব, আমি রাখবো, সেটা হচ্ছে নগদান বই। এটা হচ্ছে কি বই? নগদান বই। আর আমি ব্যাংকে হিসাব খোলার পর ব্যাংক আমার জন্য যে হিসাবটা প্রস্তুত করবে, ব্যাংক নিজে আমার নামে যে হিসাবটা ব্যাংকে রাখবে সেটা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই। তো এটা কে প্রস্তুত করবে? এটা হচ্ছে ব্যাংক প্রস্তুত করবে, ব্যাংক। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে মাথায় রাখা লাগবে যে নগদান বই কে প্রস্তুত করে আর পাস বই কে প্রস্তুত করে। মনে রাখবা, নগদান বইটা প্রস্তুত করে কিন্তু আমানতকারী যে ব্যাংকে হিসাব খুলে। তো এখন তার বাসায় আমি মনে করো আমি নিজেই ব্যাংকে একটা হিসাব খুলছি, তো আমি বাসায় একটা হিসাব রাখবো যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আমি কত টাকা কাকে দিছি অথবা কত টাকা আমি নতুন করে পাইছি। এই টোটাল হিসাব নিকাশটা আমি কিন্তু বাসায় রাখবো। তো আমি যেই হিসাবটার মাধ্যমে বাসায় রাখি সেটা হচ্ছে নগদান বই। এবার ব্যাংক আমার নামে একটা হিসাব ব্যাংকে রাখে যে আমার ব্যাংকে কত টাকা আছে বা আমার অ্যাকাউন্ট থেকে কাকে কাকে টাকা দেওয়া হয়েছে এবং কত টাকা যোগ হয়েছে, এই সব কিছু মিলে ব্যাংক নিজে একটা কি রাখে? হিসাব রাখে। সেটা হচ্ছে পাস বই অথবা ব্যাংক বই। তো মাঝে মধ্যে প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় একটা গরমিল সৃষ্টি হয়। গরমিলটা কি? যে আমার হিসাব অনুযায়ী ব্যাংকে যা টাকা থাকে, যে টাকা থাকার কথা, তো পাস বই অনুযায়ী সেই টাকা থাকে না, অথবা পাস বই অনুযায়ী যেটা থাকার কথা আমার নগদান বই অনুযায়ী সেই টাকাটা থাকে না। তখন এই গরমিলটা সমাধান করার জন্যই
আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি করি, প্রস্তুত করি। তো কেন গরমিল সৃষ্টি হয়? অনেক কারণে গরমিল সৃষ্টি হয়, অনেক কারণে। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা ব্যাংকের নির্দেশ দিয়ে থাকি যে ব্যাংক আমার হয়ে অনেকগুলো কাজ করে দেয়, বাট আমার আর খেয়াল থাকে না, যার কারণে ব্যাংক এবং আমার মধ্যে একটা গরমিল সৃষ্টি হয়। তো এইরকম আমি দুইটা উদাহরণ এখন তোমাদেরকে দিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, মনে করো আমার অ্যাকাউন্টে আমার হিসাব অনুযায়ী 1 লক্ষ টাকা আছে। কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। এবং ব্যাংকের হিসাব অনুযায়ীও আমার অ্যাকাউন্টে মনে করো 1 লক্ষ টাকা আছে। তো এখন কিছু এন্ট্রি আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝাই যে কেন গরমিলটা হয়। দেখো আমি এই জায়গায় যদি দুইটা এন্ট্রি লিখি, একটু মনোযোগ দাও। আমি এই জায়গায় লিখলাম ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো 1000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো ব্যাংক যে সুদ মঞ্জুর করলো, তো ব্যাংক সুদ মঞ্জুর করলো এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ব্যাংক আমাকে সুদ দিবে, ব্যাংক আমাকে সুদ দিবে। তো ব্যাংক যদি আমাকে সুদ দেয়, তো ব্যাংক কি করছে, আমার যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে হিসাব, ওই হিসাবটার সাথে টাকাটা কি করে দিছে, যোগ করে দিছে। একটু খেয়াল করো, যোগ করে দিছে। তো যোগ করে দেওয়ার ফলে আমার অ্যাকাউন্টে কত আছে? 1,01,000। তো ব্যাংক তো ব্যাংকের কাজটা করে ফেলছে, বাট আমি ব্যক্তি বা আমি ব্যবসায়ী তো আর জানি না ব্যাংক যে আমাকে সুদ দিছে। কেন জানি না? কারণ আমি ব্যক্তি বা আমি ব্যবসায়ী কিন্তু বাসায় বসে আছি। তো বাসায় বসে থেকে তো আর আমি ব্যাংকের খবর জানতে পারি না, তাই না, যে ব্যাংক কী করছে বা না করছে। কারণ আমি যতক্ষণ পর্যন্ত না ব্যাংকে না যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি জানতে পারবো না। তো এই জন্য ব্যাংক যে আমাকে সুদ দিছে, ব্যাংক কী করছে, তার কাজটা করে ফেলছে, টাকাটা বাড়াই দিছে। বাট আমি নগদান বইয়ে টাকাটা বৃদ্ধি করে নেই, মানে বাড়াই নেই। তো এখন দেখো তো আমাদের দুইজনের মধ্যে একটা গরমিল আছে কিনা। ব্যাংকের হিসাব অনুযায়ী 1,01,000 টাকা আর আমার হিসাব অনুযায়ী 1 লক্ষ টাকা। তো এই যে গরমিলটা, এই গরমিলটা সংশোধন করার জন্য, মানে সমাধান করার জন্য আমরা যেই বিবরণীটা প্রস্তুত করি সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো এখন আসো যে ব্যাংক তো ব্যাংকের কাজটা করে ফেলছে, এখন আমি কি বাড়াবো নাকি ব্যাংক কমাবে? তো মনে করো ব্যাংক 1,000 টাকা বৃদ্ধি করছে, আমিও 1,000 টাকা কী করবো, এই জায়গায় বৃদ্ধি করে ব্যাংকের মতন করে দিব। তাহলে আমারও এই জায়গায় কত হইল? 1,01,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, আরও একটা এন্ট্রি যদি আমি লিখি, একটু লক্ষ্য করো। আমি এই জায়গায় লিখলাম ব্যাংক চার্জ কর্তন করলো 2,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় লিখলাম ব্যাংক চার্জ কর্তন করলো 2,000 টাকা। কর্তন শব্দের অর্থ হচ্ছে কাটা, মানে আমরা যে ব্যাংকে হিসাব খুলছি, তো ব্যাংকে হিসাব করলে সাধারণত ব্যাংকের একটা চার্জ দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। তো মাস শেষে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিছে 2,000 টাকা। তো ব্যাংক কী করছে, আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা কেটে নিছে, ব্যাংক তার কাজটা কমপ্লিট করে ফেলছে। ব্যাংক তার কাজটা কি করছে, কমপ্লিট করে ফেলছে। সে কি করছে, দেখো আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা কেটে নিছে। কিন্তু আমি কি জানি? আমি তো আর জানি না, কারণ আমি বসে আছি বাসায়। তো আমি তো জানি না যে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকা চার্জ করছে। তো দেখো ব্যাংক এবং আমার সাথে কিন্তু একটা গরমিল সৃষ্টি হয়ে গেছে। ব্যাংক দেখাচ্ছে আমার হিসাবে আছে 99,000 টাকা, আর আমার হিসাব অনুযায়ী, মানে নগদান বই অনুযায়ী দেখাচ্ছে 1,01,000 টাকা। এটা দেখানোর কারণ ছিল কি, যে ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে 2,000 টাকার চার্জ কর্তন করে ফেলছে। তো এখন আমি তো সেটা জানি না। যখন আমি ব্যাংকে যাব, তারপর যখন আমি জানবো, তখন আমাকেও কি করতে হবে, এই 2,000 টাকা কমিয়ে দিতে হবে। তো আমিও কি করব, 2,000 টাকা কমিয়ে দিব। তো কমিয়ে দিলে আমারও কত হবে, 99,000 টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে হয়, যে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে গরমিল সৃষ্টি হয়। তো এরকম অনেক এন্ট্রি আছে যে যেই এন্ট্রিগুলোর মাধ্যমে গরমিল সৃষ্টি হয়, তোমরা অঙ্ক করতে গেলে দেখবা। তবে এবার আসো যে এই জায়গায় ব্যাংক কমাইছে, তাই আমিও কমাইছি। মাঝে মধ্যে আমি বাড়াবো, ব্যাংকও বাড়াইতে হবে। তো এটা তুমি বুঝবা কিভাবে, যে আমি বাড়াবো মানে আমি কি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে? একটু আগে দেখো এই জায়গায় ব্যাংক যা করছে আমিও কিন্তু তা করছি। ব্যাংক টাকা প্লাস করছে, আমিও টাকা প্লাস করছি, মানে বৃদ্ধি করছি। ব্যাংক টাকা কমাইছে, আমিও টাকা কমাইছি। তো আমি কাকে অনুসরণ করলাম, ব্যাংকের। তো প্রিয় শিক্ষার্থীরা, তো আমি যে ব্যাংকের অনুসরণ করব, এটা কিভাবে আমি বুঝবো যে আমি ব্যাংকের মতো হব? মানে ব্যাংক যদি টাকা বাড়ায়, আমিও টাকা বাড়াবো। ব্যাংক যদি টাকা কমায়, তাহলে আমিও টাকা কমাবো। এটা কিভাবে বুঝবো? অথবা ব্যাংক আমার মতো হবে, কিছু কিছু সময় ব্যাংক আমার মতো হবে। তো এটা আমি কিভাবে বুঝবো? মানে আমি যদি টাকা বাড়াই, ব্যাংকও টাকা বাড়াবে।
আমি যদি টাকা কমাই তাহলে ব্যাংকও কমাবে। এটা বোঝার জন্য তোমাকে 4টা লাইন মনে রাখতে হবে। এই 4টা লাইন দেখো আমি এই জায়গায় লিখে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য এই 4টা লাইন। এই 4টা লাইন তোমার মাথায় থাকলে অবশ্যই তুমি ব্যাংক সমন্বয় বিবরণী করতে পারবে। দেখো সেটা কি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, কি লিখছি, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, পাস বই অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই 2টা লাইন দিয়ে যদি অঙ্কটা শুরু হয় তখন তুমি বুঝবা আমি ব্যাংকের মতো হব, মানে তুমি ব্যাংকের মতো হবা। এটার মানে হচ্ছে ব্যাংক টাকা প্লাস করলে তুমিও প্লাস করবা, মানে বাড়াবা। ব্যাংক যদি টাকা কমায় তাহলে তুমিও টাকা কমাবা। এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে দেখো, নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত অথবা পাস বই অথবা ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তো এই 2টা লাইন দিয়ে যদি অঙ্কটা শুরু হয় তখন ব্যাংক আমার মতো হবে, মানে ব্যাংক আমি যা করব তা করবে। এটার মানে হচ্ছে আমি যদি টাকা বাড়াই আমার হিসাবে, ব্যাংকও তার হিসাবে টাকা বাড়াবে, মানে ব্যাংকে পাস বইয়ে টাকা বাড়াবে। আমি যদি নগদান বইয়ে টাকা কমাই, ব্যাংকও পাস বইয়ে টাকা কি করবে, কমাবে। মানে এখন তোমাকে মাথায় রাখতে হবে অঙ্কটা শুরুতেই তুমি এই লাইনটা দেখে বুঝবা যে কে কার মতো হবে, ব্যাংক আমার মতো হবে নাকি আমি ব্যাংকের মতো হবে। দেখো ব্যাংক সমন্বয় বিবরণীর ছকটা এইভাবে হয়। এই যে দেখো, বিবরণ টাকা টাকা, নগদান বই মোতাবেক ড্যাশ। এটার মানে বুঝাইতেছে যে নগদান বই মোতাবেক এই জায়গা থেকে যে লাইনটা দেওয়া থাকবে প্রশ্নে, ওই লাইনটা অনুযায়ী তুমি এই জায়গায় বসাবা, ওই লাইনটা বসাবা। বসানোর পর তুমি তো বুঝবা যে এই জায়গায় কোন লাইনটা দেওয়া আছে। যদি এটা দেওয়া থাকে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে বুঝবা যে আমি ব্যাংকের মতো হব, মানে ব্যাংক যদি টাকা বাড়ায় আমিও টাকা বাড়াবো, ব্যাংক যদি টাকা কমায় তাহলে আমিও টাকা কমাবো। এইটা হচ্ছে নিয়ম। এবার সুপ্রিয় শিক্ষার্থীরা, যে ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে 2টা শব্দ যেমন ডেবিট এবং ক্রেডিট, অনেক সময় এন্ট্রির ভিতরে লেখা থাকে যে ব্যাংক ডেবিট করছে, ব্যাংক ক্রেডিট করছে। তো অনেক শিক্ষার্থীরাই এই ডেবিট এবং ক্রেডিট কথাটা বুঝতে পারে না সঠিকভাবে। তো আমি তোমাদেরকে আজকে ক্লিয়ার করে দিতে চাই যে ব্যাংক যদি কোনো এন্ট্রিতে বলে যে 2000 টাকা ডেবিট করছে, 2000 টাকা কি করছে, ডেবিট করছে, তখন তুমি বুঝবা যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। ব্যাংক যদি ডেবিট করে তার মানে হয় যে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, মানে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, মানে খরচ হয়েছে বা কাউকে দিয়ে দিছে, এই জন্য ব্যাংক ডেবিট করছে। আর ব্যাংক যদি ক্রেডিট শব্দটা উল্লেখ করে তাহলে বুঝবা যে তোমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে, মানে তোমার অ্যাকাউন্টে টাকা যা ছিল আরও টাকা কি হয়েছে, প্লাস হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ব্যাংক ডেবিট শব্দটা ব্যবহার করলে বুঝবো আমার অ্যাকাউন্ট থেকে টাকা বাইরে হয়ে গেছে। আর ব্যাংক যদি ক্রেডিট শব্দটা উল্লেখ করে তাহলে বুঝবো আমার অ্যাকাউন্টে টাকা কি হয়েছে, যোগ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলি যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে অবশ্যই তুমি ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো খুব সহজেই কী করতে পারবে, সমাধান করতে পারবে। তো কিভাবে ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক সমাধান করতে হয় ইনশাল্লাহ আমি পরবর্তী পর্বে একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা ট্রাম্প কার্ড হচ্ছে এই লাইনটা, এই 4টা লাইন, যে আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হব। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি এই জিনিসগুলো তোমরা বুঝতে না পারো, তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।